সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি ইরানের ওপরে যুদ্ধ চাপিয়ে দেয় তবে তার দেশ তা মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, তেহরান ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী হিসেবে দেখছে না, বরং এর ভবিষ্যৎ নিয়ে তিনি খুব একটা আশাবাদী নন। পাশাপাশি তিনি জোর দিয়ে জানিয়েছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে। আল জাজিরার প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের সঙ্গে গত মাসের 12 দিন ব্যাপী সংঘাতের অবসানের পর এটি ছিল তার অন্যতম প্রথম সাক্ষাৎকার। ওই সংঘাতে ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়। সাম্প্রতিক সংঘাতের পর পশ্চিমা দেশগুলো যখন ইরানের চলমান পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার সমাধান খুঁজছে, তখনই এমন মন্তব্য করলেন পেজেশকিয়ান। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় বাস্তব ক্ষয়ক্ষতি ওয়াশিংটনের দাবির তুলনায় ছিল অনেকটাই সীমিত। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আল জাজিরাকে বলেন, ইসরায়েল যে কোনো নতুন সামরিক পদক্ষেপের মোকাবেলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং আমাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভেতরে গভীরভাবে আঘাত হানার সক্ষমতা রাখে। ইরানি প্রেসিডেন্ট বলেন, 12 দিনের সংঘাতের পর কার্যকর হওয়া যুদ্ধবিরতির ওপর ইরানের কোনো আস্থা নেই। পেজেশকিয়ান বলেন, আমরা এ ব্যাপারে খুব একটা আশাবাদী নই। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, এসব কারণে আমরা যে কোনো সম্ভাব্য পরিস্থিতি ও প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। ইসরায়েল আমাদের ক্ষতি করেছে, আমরাও তাদের ক্ষতি করেছি। তারা আমাদের উপর শক্তিশালী হামলা চালিয়েছে, আমরাও তাদের গভীরে শক্তভাবে আঘাত এনেছি। তবে তারা নিজেদের ক্ষয়ক্ষতি গোপন করছে। পেজেশকিয়ান আরও বলেন, ইসরায়েলের হামলায় শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যার পাশাপাশি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়েছে। এর উদ্দেশ্য ছিল ইরানের নেতৃত্ব কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া, কিন্তু তাদের এই চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা উন্নয়নের এই কার্যক্রম আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই পরিচালিত হবে। ইরানি প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প বলেছেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় এবং আমরা এই বিষয়টি মেনে নিচ্ছি, কারণ আমরা পারমাণবিক অস্ত্র স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। এটি আমাদের রাজনৈতিক, ধর্মীয়, মানবিক এবং কৌশলগত অবস্থান। পেজেশকিয়ান বলেন, আমরা কূটনীতিতে বিশ্বাস করি, তাই ভবিষ্যতের যে কোনো আলোচনা উভয় পক্ষের লাভের ভিত্তিতে হতে হবে। আমরা হুমকি বা জোর জবরদস্তি মেনে নেব না। এই প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের পারমাণবিক কর্মসূচি শেষ হয়ে গেছে বলে ট্রাম্প যে দাবি করেছেন তা একটি ভুল ধারণা মাত্র। হামাসের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে ইসরায়েল। দ্য টাইমস অফ ইসরায়েলকে এক কর্মকর্তা জানিয়েছেন, হামাসের বিবৃতিতে যে গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়া জমা দেওয়ার কথা বলা হয়েছে তা তাদের আগের প্রতিক্রিয়ার হালনাগাদ সংস্করণ। হামাস আগের এক প্রস্তাব জমা দিয়েছিল, যা আরব মধ্যস্থতাকারীরা দ্রুত প্রত্যাখ্যান করে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে প্রস্তাবটি শেয়ার করতে অস্বীকৃতি জানায় এবং হামাসকে আরও গ্রহণযোগ্য প্রস্তাব দিতে বলে। হামাস সেই দাবিতে সম্মত হয়েছে। ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, হামাস মঙ্গলবার যে প্রস্তাব দিয়েছিল তার কিছু দাবি সর্বশেষ প্রস্তাব থেকে বাদ দেওয়া হয়েছে। তবে ইসরায়েল এখনও হামাসের এই নতুন প্রতিক্রিয়া সম্পূর্ণরূপে খতিয়ে দেখছে বলে তিনি জানিয়েছেন। এর আগে গাজায় 60 দিনের যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রস্তাবে হামাস তাদের প্রতিক্রিয়া মধ্যস্থতাকারীদের কাছে জমা দিয়েছে বলে নিশ্চিত করেছে দলটি। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হামাস জানায়, হামাস এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর পক্ষ থেকে যুদ্ধবিরতি প্রস্তাবে প্রতিক্রিয়া মধ্যস্থতাকারীদের কাছে জমা দেওয়া হয়েছে। তবে এটি হালনাগাদ প্রতিক্রিয়া নাকি মঙ্গলবার রাতে জমা দেওয়া আগের প্রতিক্রিয়াতে স্পষ্ট নয়, কারণ মঙ্গলবার রাতে প্রতিক্রিয়া জমা দেওয়া হলেও হামাস সে সময় কোনো প্রকাশ্য বিবৃতি দেয়নি। এর আগে মঙ্গলবার রাতে হামাসের প্রস্তাব দ্রুত প্রত্যাখ্যান করে মধ্যস্থতাকারীরা। আলোচনায় জড়িত এক সূত্র জানায়, নতুন যে দাবি হামাস তাতে যুক্ত করেছিল তা মধ্যস্থতাকারীদের কাছে গ্রহণযোগ্য হয়নি। মধ্যস্থতাকারীরা সেদিন রাতে হামাসকে আরও গঠনমূলক প্রতিক্রিয়া দিতে বলেছিল। নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বিস্ময়কর জয় পেয়ে এক নতুন বাস্তবতা সৃষ্টি করেছেন মুসলিম প্রার্থী জোহরান মামদানি। এই জয়ের পর থেকেই ভারতীয় বংশোদ্ভূত হিন্দু সম্প্রদায়ের একাংশ মামদানির বিরুদ্ধে ব্যাপক আক্রমণ শুরু করেছে তার মুসলিম পরিচয়, প্রগতিশীল রাজনৈতিক অবস্থান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনার কারণে। গত সপ্তাহে কুইন্সে একটি অনুষ্ঠানে ভারতের উগ্র হিন্দুত্ববাদী কর্মী কাজল সিঙ্গালা মামদানিকে আক্রমণ করে বলেন,
ও জিহাদি জঙ্গি ও মেয়র হলে নিউ ইয়র্ক পাকিস্তান হয়ে যাবে। সিঙ্গালা ভারতীয় মিডিয়ায় অন্যতম ইসলাম বিদ্বেষী ব্যক্তি হিসেবে পরিচিত, যিনি মুসলিমদের ধর্ষক, সন্ত্রাসী এবং তথাকথিত লাভ জিহাদের অংশ হিসেবে অপবাদ দিয়ে থাকেন। মামদানির বিরুদ্ধে তার এসব বক্তব্য নিউ ইয়র্কের গুজরাটি সমাজ, বৈষ্ণব মন্দির ও ব্রাহ্মণ সমাজের মতো সংগঠনের মঞ্চে উঠে আসে। মামদানি এক মেয়রাল ফোরামে 2002 সালের গুজরাট দাঙ্গাকে মুসলিমদের গণহত্যা হিসেবে বর্ণনা করেন। সেই দাঙ্গার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। মামদানি তাকে যুদ্ধাপরাধী বলেন। এই বক্তব্যই ভারতের হিন্দুত্ববাদীদের ক্ষুব্ধ করেছে। গুজরাটি সমাজের সঙ্গে মোদীর সম্পর্ক দীর্ঘদিনের। 2012 সালে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও সংগঠনের সহসভাপতি মণিকান্ত প্যাটেল বলেছিলেন, মোদীর সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। সেই সম্পর্কের সূত্র ধরে মামদানির বিরোধিতায় মাঠে নামে প্রবাসী হিন্দুত্ববাদীরা। মামদানিকে নিয়ে প্রচার করা হয় যে তিনি নির্বাচিত হলে নিউ ইয়র্কে হিন্দু ব্যবসা ও পরিবার বিপন্ন হবে, শহর হয়ে উঠবে দ্বিতীয় পাকিস্তান। ভারতের বিজেপি সংসদ সদস্য অভিনেত্রী কঙ্গনা রানাউত গত 25 জুন এক ভুল তথ্যভিত্তিক পোস্টে মামদানিকে অভিযুক্ত করেন টাইমস স্কোয়ারে হিন্দুদের গালাগাল এবং রামকে অপমান করার জন্য। বাস্তবে মামদানি তখন বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের সমালোচনা করছিলেন, যার পটভূমি 1999 সালের হিন্দু মুসলিম দাঙ্গা ও 2000 মুসলিম নিহত। কংগ্রেস নেতা অভিষেক সিংভিও এক্সে লিখেন, যখন মামদানি মুখ খোলে পাকিস্তানের পিআর টিম ছুটি নেয়। তবে মামদানির বিরুদ্ধে এসব আক্রমণ সব ভারতীয়দের প্রতিনিধিত্ব করে না। হিন্দুস ফর হিউম্যান রাইটসের নির্বাহী পরিচালক সুনিতা বিশ্বনাথ বলেন, ভারতীয় আমেরিকানদের একটি বড় অংশই এই ঘৃণা সমর্থন করে না। আমরা বিভেদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব। রুটগার্স বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ অন্ড্রে ট্রুশকে বলেন, হিন্দু জাতীয়তাবাদীদের এই ঘৃণ্য আক্রমণ নিউ ইয়র্কবাসীদের ধোঁকা দিতে পারবে না। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ডেভিড লুডেন বলেন, হিন্দুত্ব ও জায়নিজম একই জাতিগত সার্বভৌমত্বের দাবির ওপর দাঁড়ানো মতবাদ। মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে জাতিগত শুদ্ধতা কায়েম করার চেষ্টা চলছে। তুরস্কের কাছে ইউরোফাইটার টাইফুন জেট বিক্রি করছে জার্মানি। বুধবার জার্মান সরকার জানিয়েছে তারা তুরস্কের কাছে ইউরোফাইটার টাইফুন জেট বিক্রির অনুমোদন দিয়েছে। জার্মান সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস বার্লিনে সাংবাদিকদের বলেন, আমি নিশ্চিত করতে পারি যে প্রতিরক্ষা মন্ত্রণালয় তুরস্ক সরকারকে রপ্তানি অনুমোদনের বিষয়ে একটি লিখিত নিশ্চয়তা পাঠিয়েছে। তিনি বলেন, ফেডারেল সরকার ইন্ডাস্ট্রির প্রাথমিক অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে। সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা বিমানের অর্ডার দিতে চায় কিনা। ইস্তাম্বুলে উভয় দেশের প্রতিরক্ষা প্রধানদের সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যুক্তরাজ্যের একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, টাইফুন যুদ্ধবিমান রপ্তানির দিকে একটি বড় পদক্ষেপ নেওয়ার বিষয়ে যুক্তরাজ্য এবং তুরস্ক একমত হয়েছে। এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিলিয়ন বিলিয়ন পাউন্ডের রপ্তানি চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা যুক্তরাজ্য তুরস্কের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি বুধবার ইস্তাম্বুলে IDEF প্রতিরক্ষা শিল্প মেলার সময় চুক্তিটিতে স্বাক্ষর করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, চুক্তিটি ন্যাটো সম্মিলিত প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং যুক্তরাজ্য ও তুরস্কের মধ্যে বছরের পর বছর ধরে প্রতিরক্ষা সহযোগিতা এবং ক্রমবর্ধমান শিল্প সম্পর্কের উন্নয়ন করে। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু নতুন ভিডিও আর ছবি প্রকাশ পেয়েছে। এর মধ্য দিয়ে ট্রাম্প ও এপস্টেইনের পুরনো সম্পর্কের বিষয় আরও নতুন নতুন তথ্য সামনে এসেছে। ছবিগুলো 1993 সালে তোলা। এতে দেখা গেছে ট্রাম্পের বিয়েতে গিয়েছিলেন এপস্টেইন। সে সময় ট্রাম্প মার্লা ম্যাপলসকে বিয়ে করেন। প্লাজা হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে এপস্টেইন যে উপস্থিত হয়েছিলেন সে কথা আগে অনেকেই জানতেন না। এছাড়া 1999 সালে একটি পুরনো ভিডিও পাওয়া গেছে। সেটি ছিল একটি ফ্যাশন শোর ভিডিও। সেখানে দেখা যায় ট্রাম্প ও এপস্টেইন একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন, হাসছেন। পুরনো ভিডিও খুঁজতে গিয়ে এই ভিডিও খুঁজে পায় CNN-এর একটি অনুসন্ধানী দল। এছাড়া 1999 সালে নিউ ইয়র্কে ভিক্টোরিয়া সিক্রেট ফ্যাশন শো চলাকালে ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে ট্রাম্প ও এপস্টেইন র্যাম্প শো শুরুর আগে একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন আর হাসছেন। 1990 ও 2000-এর দশকের বিভিন্ন অনুষ্ঠানে ট্রাম্পের অংশ নেওয়ার ভিডিও খুঁজতে গিয়ে CNN-এর কে ফাইল নামের একটি অনুসন্ধানী দল এই পুরনো ভিডিও খুঁজে পায়। সেসব ভিডিওর অন্তত একটিতে ট্রাম্প ও এপস্টেইনকে একসঙ্গে দেখা গেছে। নতুন পাওয়া ভিডিও আর ছবিগুলো এখনও অনেক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি। এসব ভিডিও ও ছবি যখন তোলা হয় তখন জেফ্রি এপস্টেইনের বিরুদ্ধে কোনো আইনি অভিযোগ ওঠেনি। ট্রাম্প ও এপস্টেইনের পুরনো সম্পর্ক নিয়ে আলোচনা চলার মধ্যেই নতুন ছবিগুলো প্রকাশিত হয়েছে।
আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।